স্বাগতম সবাইকে বিফোর দ্য স্টর্মের একটা নতুন এপিসোডে। আজকে রিয়াল মাদ্রিদ খেলছে এইবারের বিপক্ষে। আমরা এই ম্যাচটা প্রিভিউ করার জন্য বরাবরের মতো আপনাদের সামনে চলে এসেছি। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সাময়িক বিলম্বের জন্য। আমরা আসলে ইউজুয়ালি পিপল হ্যাভ মানডে ব্লুজ, আমরা আজকে উই আর হ্যাভিং কাইন্ড অফ সানডে ব্লুজ। আমার আসলে স্ট্রিম শুরু করতে একটু দেরি হয়েছে, এন্ড জিসান এন্ড আই আর অ্যাকচুয়ালি লিটারলি ওয়ারিং ব্লু, সো উই আর হ্যাভিং সানডে ব্লুজ টোটালি। বাট হিয়ার উই আর, আমরা আজকে ম্যাচ নিয়ে কথা বলবো। জিসান এবং এরিক দুজনকে স্বাগতম। এবং দর্শকদের জন্য বলছি, অবশ্যই আপনারা আপনাদের কোশ্চেন গুলো করতে থাকুন। আমরা আমাদের এখন পডকাস্টের যে ধারাবাহিকতা সেখানে যেটা করে থাকি, যে আমাদের 4টা সেগমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। আজকে ব্যাপারটা একই রকম হবে। সো ডু লেট আস নো ইফ ইউ হ্যাভ এনি রেলেভেন্ট কোশ্চেন্স অ্যাবাউট টুনাইটস গেম। উই উইল ট্রাই টু টেক দোজ এন্ড ট্রাই টু টক অ্যাবাউট দোজ। জিসান এবং এরিক, আমরা শুরুতে আমাদের ম্যাচের ব্যাক স্টোরি নিয়ে আলোচনাটা সেরে আসবো। আজকের ব্যাক স্টোরিটা কিছুটা এরকম। গত 4 ম্যাচে একটা গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ, 4টা জয়। মোটামুটি খাদের কিনারা থেকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গা থেকে জিদান আবার তার দলকে টেনে তুলেছেন। এখানে যাদের পারফর্ম করার কথা তারা সবাই ভালো পারফর্ম করেছেন। যদি রামোসের কথা বলি, ক্রুস, মডরিচ, বেনজেমা, লুকাস ভাস্কেজ, কারবাহাল ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন। সো যাদের উপর দল আস্থা রাখতে পারে তাদের সবার উপরে আস্থা রাখা গেছে। আজকের যে কথাটা বলতে ভয় পাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমাদের পডকাস্টের টাইটেলও যেটা, যে এ ফিটার রিস্টার্ট। আমরা রিপোর্ট করেছিলাম যে এই প্রথম হয়তো জিদান একদম ফুল ফিট স্কোয়াড পেতে যাচ্ছেন এই মৌসুমে। শেষ পর্যন্ত সেটা হয়নি। ইসকো ট্রেনিং একদম শেষ দিকে ইনজুর্ড হয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র, হি ইজ হ্যাভিং স্টমাক প্রবলেমস, দ্যাটস নিউ। এন্ড এডেন হ্যাজার্ড এখনো ম্যাচ ফিট না। ওইটাকে আমরা ইনজুরি না বলি। ওকে, অলরাইট, উইল নট কল দ্যাট অ্যান ইনজুরি। এডেন হ্যাজার্ড এখনো ম্যাচ ফিট না জিদানের মতে। এরকম একটা সময় এসে আমরা আজকের ম্যাচটা যখন শুরু করতে যাচ্ছি তখন গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ফিরেছেন। ফেডে ভালভার্ডে ফিরেছেন, লুকা মডরিচকে হয়তো আমরা এখন একটু বিশ্রাম দিতে পারবো। এছাড়া হচ্ছে লুকা ইয়োভিচ ফিরেছেন, মারিয়ানো ফিরেছেন। আমরা যেটা অনেকদিন ধরেই চাচ্ছি দেখতে, যে মার্টিন ওডেগার্ডকে ডায়মন্ডে রেখে খেললে 4-4-2 জিদানের পজিশনাল প্লে কেমন হয়, সেটা আরেকটু রিফাইন্ড ওয়েতে দেখার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। এগুলো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমি আজকে এরিককে দিয়ে শুরু করতে চাই। এরিক, তোমার প্রিয় প্লেয়ার লুকা জোভিচকে নিয়ে কথা বলতে চাই শুরুতেই। কেন লুকা জোভিচকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, এগেইন আমি কিছুদিন আগে একটা লেখায় বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ কয়েকজন প্লেয়ারকে বছরে 3বার সাইন করে। এর মধ্যে মার্কো আসেনসিও হচ্ছেন একজন। তাকে আমরা জানুয়ারিতে একবার সাইন করি, মার্চে একবার সাইন করি, মানে যখনই বছরে 3-4বার তাকে সাইন করা হয় যে হি ইজ আওয়ার নিউ সাইনিং। এডেন হ্যাজার্ডের অবস্থা অনেকটা ওইরকম। লুকা জোভিচের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারও মোটামুটি অনেকটা ওইরকম, যে এখন আবার বলা যায় যে হি ইজ আওয়ার নিউ ডিসেম্বর সাইনিং, কারণ সে ফিরেছে। এবং সে ফেরার কারণে এবং মারিয়ানো তার সাথে ফেরার কারণে আমরা বেনজেমার সাথে দুইজন স্ট্রাইকার দিয়ে হয়তো একটা ফরমেশন আবার একটু ঝালাই করে দেখতে পারি। ডু ইউ হ্যাভ এনি ডিফারেন্ট এক্সপেকটেশনস ফ্রম লুকা ইয়োভিচ দেন হোয়াট ইউ হ্যাড প্রবাবলি a couple of months back? Yes, no, I have. Yes, no. Okay. This is, এটা হচ্ছে বুঝছো একটা রিফ্লেক্স। ইয়েস বলার সাথে সাথে আমার মনেই বলছে কি ইয়েস কেন বলছিস। তো in reality, in paper, yes, I want him to score goals, I want him to play well, but in reality probably এই দুইটার একটাও হবে না। Probably he's gonna play আজকের ম্যাচটাতে তার জন্য একটা পসিবিলিটি আছে ম্যাচটা স্টার্ট করার, বা তার জন্য একটা পসিবিলিটি আছে ম্যাচে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট খেলার। বাট আমরা কিছুদিন আগেও এটা নিয়ে কথা বলেছি এবং এটা নিয়ে আমরা প্রায় কথা বলি যে ম্যাচে 30 মিনিট খেলার ইম্প্যাক্টটা আসলে কতটুকু এবং কি করে কিসের মেট্রিক্সের উপর আমরা সেই ইম্প্যাক্ট গুলা ক্যালকুলেট করি সেটা একটু চিন্তা করে দেখতে হবে। আমরা লুকা জোভিচকে যখনই তাকে একটা স্ট্রাইকিং পজিশনে বসাই তখন আমরা এক্সপেক্ট করি সে হচ্ছে he's gonna be doing the link up thing, he's gonna be playing final third এ, he's gonna be an active player, হেডও দিবে, চমৎকার শটও মারবেন, সবার সাথে কমিউনিকেট করবেন। Essentially we want him to be a better looking and younger Benzema with good shot shooting ability. And however we have realized যে লুকা জোভিচ সেই প্লেয়ারটি নন বর্তমানে। আর লুকা জোভিচ কোন কালে ছিলেন কিনা আমিও আসলে আমি শিওর না, বাট তিনি লুকা জোভিচ সেই প্লেয়ারটি নন। তো এই অবস্থায় আমি আসলে এক্সপেক্ট করি তার কাছ থেকে যে আজকের ম্যাচে
অনেস্টলি একটা বা দুইটা বা তিনটা যদি তিনি খেলে থাকেন একটা বা দুইটা তিনটা শটস অন টার্গেট এন্ড ইফ পসিবল যদি একটা গোলও করতে পারেন, বাট দ্যাটস I am expecting way too many things. But we want him to regain his confidence back so that when he comes back, like for the next game, at least we'll be able to see that, okay, this player has some amount of confidence back. And sometimes it only may take like 10 or 15 minutes of good pace in the game, like good time in the game to regain that confidence. So সত্যি কথা বলতে আমার রিফাইন্ড এক্সপেকটেশন হচ্ছে লুকা জোভিচের কাছ থেকে 10 মিনিটের একটা খেলা যেটা দেখে আমার মনে হবে যে সামনের ম্যাচে হি ক্যান অ্যাকচুয়ালি যে 10 মিনিট থেকে 20 মিনিট, তারপরে ম্যাচে 20 মিনিট থেকে 30 মিনিট, আর তারপরে ম্যাচে হি ইজ গোনা গেট ইনজুরড এন্ড উই আর গোনা গেট হিম অ্যাগেইন নেক্সট সিজনে। গট ইট। জিসানের কাছে বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো। তার আগে একজন বলেছেন যে আজকে আমরা লাইভ কিছুটা দেরিতে শুরু করেছি। তিনি লাইক আমরা যে নির্ধারিত সময় থেকে দেরিতে শুরু করেছি সেটা না, আমরা আসলেই দেরিতে শুরু করেছি। 11:30টায় সাধারণত লাইভ শুরু করি না। এটার জন্য দর্শকদের যেটা করতে হবে, আপনারা একটু যদি আমাদের ফেসবুক পেজে চোখ রাখেন তাহলে আমরা কিন্তু প্রত্যেক লাইভের আগেই হচ্ছে লাইভটা কোন সময় শুরু হবে সেটার একটা পোস্টার যায়। সো সেই পোস্টারের দিকে চোখ রাখলে আসলে আপনারা জানতে পারবেন যে কোন সময় লাইভটা শুরু হবে। তবে হ্যাঁ, আজকে ওইটার জন্য আবার সরি যে আমরা নির্ধারিত সময় থেকে একটু দেরিতে শুরু করেছি, বাট দ্যাট ক্যান হ্যাপেন। জিসান, তোমার কাছে যে প্রশ্ন নিয়ে আসতে চাই সেটা হচ্ছে লুকা মডরিচ do you think আজকের ম্যাচটাই বেস্ট অপরচুনিটি, ইভেন কনসিডারিং দ্য নেক্সট ফিউ গেমস, টু নট স্টার্ট লুকা মডরিচ, তাকে আসলেই রেস্ট দেওয়া এবং ফেডে ভালভার্দেকে অথবা ওডেগার্ডকে তার জায়গায় দিয়ে স্টার্ট করানো? ডু ইউ থিঙ্ক দিস ইজ দি আইডিয়াল অপরচুনিটি? মেহেদী, আমার একটু হিয়ারিং এর সমস্যা ছিল, আরেকবার একটু যদি কোশ্চেনটা বলতে। হ্যাঁ, অবশ্যই। ডু ইউ থিঙ্ক যে আজকে লুকা মডরিচকে রেস্ট দেওয়ার একেবারে আইডিয়াল সময় এবং ফেডে ভালভার্দে অথবা ওডেগার্ডকে তার জায়গায় নিয়ে আসার জন্য আইডিয়াল সময় আজকেই কিনা? এখন আমি আসলে এখানে তোমার প্রশ্নের উত্তরটা আসলে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেই। প্রথমটা হচ্ছে আমি কি মনে করি। আমি অবশ্যই মনে করি যে লুকা মডরিচকে রেস্ট দেওয়া উচিত, কারণ অ্যাজ গুড অ্যাজ হি ইজ প্লেইং, হি ইজ 35, অবশ্যই একটা কোটা আছে, যেই কোটার বাইরে তাকে ইউজ করাটা আমাদের জন্য একটা বুদ্ধিমানের মতো কাজ না। সেটার সাথে সাথে আরেকটা জিনিস আবার ট্রু যে লুকা মডরিচ নিজে অল্প কিছুদিন আগে বলেছেন যে তাকে প্রথম যেভাবে রোটেট করে খেলানোর প্ল্যান করা হচ্ছিল, মানে 60 মিনিটের পরে উনি আসবেন কিংবা মডরিচ এবং ক্রুজ মিলে একজন খেলোয়াড়, এই জিনিসটা আমি তো এই সিজনের শুরু থেকে বলে আসছি যে জিদান এরকম একটা জিনিস শুরুতে কনসিডার করছিলেন। মডরিচ নিজে কিন্তু জিনিসটা নিয়ে অন বোর্ড না, উনি কিন্তু এটা প্রকাশ্যই বলেছেন যে আমি আসলে এইভাবে খেলার চাইতে টানা কয়েকটা ম্যাচ স্টার্ট করলে আমার ম্যাচ রিদম থেকে শুরু করে ম্যাচ রিডিং সবকিছু বেটার হয় এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই হিসাব থেকে, এবং উনি কিন্তু এটা প্রমাণও করেছেন, উনি লিটারালি প্রমাণ করেছেন যে মানে এইভাবে খেলালে উনি যে ভালো খেলেন। কিন্তু স্টিল মানে সবকিছুরই আসলে একটা স্ট্রেচ শেষ করার ব্যাপার আছে, এটা মডরিচকেও বুঝতে হবে যে হি ইজ নট 32 এনিমোর। অন্য প্লেয়ারের ক্ষেত্রে বলতাম 28 এনিমোর, হি ইজ 35 এন্ড হি ইজ এট দ্য রং এন্ড অফ 35। সো অফকোর্স মানে ফ্যাটিক কন্ট্রোলের তো একটা ইস্যু আছেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে লুকা মডরিচকে যদি আবারও টানা 5টা ম্যাচ খেলাতে চাই, আমাদের একটা ম্যাচ ব্রেক তো মানে ইজ নট লাইক টু মাচ। সো অফকোর্স লুকা মডরিচকে ব্রেক দেওয়া উচিত এবং খেলানো উচিত। আমি জাস্ট আশা করবো যে 60 মিনিট পরে বিপদে পরে আবারও তাকে ডাকতে যেন না হয়। অলরাইট, একটা 90 মিনিট ব্রেক মডরিচের জন্য ইট উইল ওয়ার্ক ওয়ান্ডারস, আই এগ্রি। এক্স্যাক্টলি। এবং এখন রিয়াল মাদ্রিদের ম্যাচও একটু, যেমন আজকে প্রায় আমরা মনে হয় 5-3 পর ম্যাচ খেলছি, সো এই ব্রেকটা দরকার। লাইক হি ইজ নট এ মেশিন, উই উড লাইক ফর হিম টু বি a machine, but he's not a machine. আমরা এই অবস্থায় প্রথম একাদশের আলোচনায় চলে যাচ্ছি। অলরাইট, আমি যদি বলি একেবারেই আইডিয়াল একাদশ বা আমার প্রথম পছন্দের একাদশ এই ম্যাচে কোনটা হবে, সেটা হবে হচ্ছে এই একাদশটা, যেখানে ডানি কারভাহাল এবং মেন্ডি দুজনই স্টার্ট করবেন। I don't want Marcelo or Odriozola to start on the fullbacks even in this match. কেন না সেটা বলছি, একটু পরে বলছি। এবং মার্টিন ওডেগার্ডকে ডায়মন্ডে রেখে বেনজেমা এবং জোভিচ যদি স্টার্ট করেন তাহলে কি হতে পারে, এটার খুব অল্প ঝলক আমরা রিয়াল বেটিসের সাথে খেলায় দেখেছি, কিন্তু সেটা সিজনের একেবারে শুরুর দিকের ম্যাচ ছিল দেখে ওই স্কিমটা তখন ওইভাবে পরিপক্ক হয়ে ওঠেনি। Now we can probably see a different side of that. Eric, what can be different in this particular lineup according to you? না, দিস পার্টিকুলার লাইনআপ, আই সাপোর্ট দিস লাইনআপ। যদিও একটু আগে আমি একটা কমেন্ট
যেটা দেখলাম যে আমি যতই জবিজ বলি না কেন, চান্সেস আর মারিয়ানো প্লেইং ওভার দেয়ার মেবি ক্যান বি হায়ার, বাট হ্যাঁ, striking partnership, Benzema Jovic with the defensive partnership like Mondi and Carvajal, this will, I actually want to see this happening. আর আসলেই আমিও এই ম্যাচে চাচ্ছি না খুব বেশি মার্সেলোকে স্টার্ট করাতে। I expect him to start in another game. এই ম্যাচে I want to see মেন্ডির সাথে লুকা জোভিচের যে ক্রস, এবং মানে মেন্ডির ক্রস তো অনেক উল্টাপাল্টা ক্রস হয়, I want to be honest here. So ওই like, and we don't have players to head on to this process. এই ম্যাচে যদি লুকা জোভিচের হেডিং অ্যাবিলিটি কাজে লাগে তাহলে তো ভালোই। অলরাইট, জিসান একই প্রশ্নে তোমার কাছে আসবো, এবং তার আগে একটু ছোট করে বলে নিতে চাই, যেমন এই যে মার্সেলোকে স্টার্ট করানো কিংবা লুনিনকে স্টার্ট করানো হতে পারে, লাইক জিদানের প্রথম একাদশ প্রেডিক্ট করা ইটস ক্লোজ টু ইম্পসিবল, হতেই পারে তারা স্টার্ট করতে পারেন, কিন্তু আমি কেন পক্ষপাতী না স্টার্ট করার, কারণ হচ্ছে আমরা এখনো লা লিগার টেবিল টপারদের থেকে 6 পয়েন্ট পিছিয়ে আছি কার্যতভাবে। সো আমাদের লাইক উই হ্যাভ ওয়ান নাথিং, আমাদের জন্য স্টিল এখন এইবারের সাথে হোক আর যার সাথেই হোক খেলা, ইটস স্টিল এ ফাইনাল। সো আমরা যতক্ষণ পর্যন্ত না সেরকম কমান্ডিং বা কমফোর্টেবল পজিশনে যেতে পারছি, আমার মনে হয় না ততক্ষণ পর্যন্ত প্লেয়ারদের রোটেশন নিয়ে খুব বেশি কাজ করার প্রয়োজন আছে। জিসান, এই একাদশ নিয়ে তোমার মন্তব্য কি? আমি লুনিনকে শুরু করানোর ব্যাপারে আসলে খুব অনবোর্ড না এই ম্যাচেও, বিকজ ওই যে তুমি যেটা বললা যে আমরা আসলে এখনো পয়েন্ট তালিকায় আছি হচ্ছে 3 নম্বরে, রাইট? তো 3 নাম্বার থাকা একটা দল, হ্যাঁ, যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করছে, তাদের জন্য কোনো প্রতিপক্ষকেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে মানে যে গোলকিপার এখনো পর্যন্ত একটা মৌসুমও অ্যাক্টিভ মিনিট পাননি, তাকে এই ম্যাচে শুরু করানো, লিগের এই ম্যাচে শুরু করানো ইজ নট আ ভেরি গুড আইডিয়া। তবে দ্যাট বিং সেড, আমি এটা মনে করি যে লুনিন এখনো পর্যন্ত মিনিট কম পাচ্ছেন, সো তাকে কোপা ডেল রে, আমার মতে আমি যদি কোচ হতাম তাকে কোপা ডেল রে পুরোটাই খেলতে দিতাম আর কি। কোপা ডেল রে কে আমরা যে সিরিয়াসনেসে নেই, সেখানে আসলে যারা নিজেকে দলে প্রমাণ করতে চাইছে তাদের জন্য একটা উইন্ডো হিসাবে এটাকে আমাদের ইউজ করা উচিত। বাট লিগে আমরা লিগটা জিততে চাই, লিটারালি লিগটা জিততে চাই আমরা, তো লিগটা রিটেইন করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অবস্থায় আমি মনে করি না যে পয়েন্ট তালিকায় 3 নম্বরে থাকা অবস্থায়, যেখানে আমাদের প্রতিপক্ষ কার্যত আমাদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে আছে সরাসরি, এবং তাদের যে ফর্ম, তারা তাদের পরের ম্যাচটা জিতে আরো 6 পয়েন্ট এগিয়ে যাবে, মানে এটাও কিন্তু লিটারালি দিবালোকের মতো এভিডেন্ট। সো অ্যাটলেটিকোকে যদি আমরা শেষ পর্যন্ত তাড়া দিতে চাই বা তাদের সাথে স্কোয়ার আপ করতে চাই পয়েন্ট টেবিলে, আমাদের এই ধরনের ল্যাথার্জিক অ্যাপ্রোচ নেওয়ার সুযোগ নেই। বাট মার্সেলোকে স্টার্ট দেওয়ার আমি পক্ষপাতী, কারণ আমি এখনো মার্সেলোকে লিটারালি রিক্রিয়েশনাল প্লেয়ার হিসেবে কনসিডার করি না। মার্সেলো এবং মেন্ডি দুইজনেরই আলাদা আলাদা শক্তির জায়গা আছে। মার্সেলো ফর্মে ছিলেন না, তার ফিটনেসের অবস্থা ভালো ছিল না, বাট আই থিংক হি ইজ ওয়ার্কিং অন ইট, এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে ম্যাচ অ্যাকশনও তোমাকে দিতে হবে তার প্রপার লেভেলটা গেইন করতে দিতে। সো মার্সেলোকে এখনো যদি আমি মূল টিমের খেলোয়াড় হিসেবে চিন্তা করি, আই থিংক মার্সেলো ক্যান স্টার্ট। আর মেন্ডির জন্য আসলে মানে তার পজিশনে তাকে কমফোর্টেবল হয়ে যেতে দেওয়াটা আমাদের জন্য এখনো উচিত হবে না, বিকজ মেন্ডিকে এটা বলে দেওয়া উচিত না যে ইউ আর দ্য স্টার্টার এন্ড মার্সেলো ইজ জাস্ট প্লেইং সেকেন্ড ফিডল টু ইউ। ইটস এরকম একটা ভাইব সবসময় থাকা উচিত যে ইউ গাইজ আর কম্পিটিং ফর ওয়ান সিঙ্গেল স্পট, সো দ্যাট মেন্ডি তার ক্রসিং নিয়ে, তার অ্যাডভান্সমেন্ট নিয়ে আরো কাজ করার জন্য মোটিভেটেড থাকেন। মার্সেলোকে এখনো পর্যন্ত স্কোয়াডে রেখে দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, হ্যাঁ, মানে নট বিকজ যে তাকে আমরা কোপা ডেল রের সেকেন্ড লেফট ব্যাক হিসেবে চিন্তা করছি। তো এটা একটা অপরচুনিটি মার্সেলোকে ইউজ করার। বাকি পজিশন গুলো নিয়ে আমার আসলে তেমন মানে নাই। আমি ওদ্রিওজোলাকে এখন স্টার্ট করানোর পক্ষপাতী না, বিকজ কারভাল ভালো খেলছেন। মেন্ডির ফর্ম নিয়ে, মেন্ডির গেম টাইম নিয়ে যেহেতু একটু একটু কোশ্চেন উঠছে যে মেন্ডি অ্যাটাকিং থার্ডে আরো বেশি দিতে পারেন কিনা, সেটা ডেমনস্ট্রেট করতে আমার মনে হয় মার্সেলোকে সুযোগ দেওয়ার ব্যাপারটা ইজ নট আ ভেরি ব্যাড আইডিয়া। পরবর্তী যে একাদশটা নিয়ে আমরা কথা বলতে চাই, এখানে হচ্ছে অ্যাগেইন লাইক লুকা মদ্রিচ শুড বি রেস্টেড টুডে অ্যাকর্ডিং টু মি, এবং রাইট উইং এ যদি রিয়াল মাদ্রিদের কাউকে স্টার্ট করা হয়, that has to be Lucas Vazquez. He is the best right winger at this point in this team. There is no other way to see that. লেফট উইং এর এই অপশনে আমার নিজেরই সন্দেহ আছে। আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ যদি 4-3-3 তে স্টার্ট করে, অবধারিতভাবেই হয়তো মার্কো আসেনসিও আজকে লেফট উইং এ স্টার্ট করবেন। তাও স্টিল লাইক উইশফুল থিঙ্কিং এর জন্য আমি রড্রিগোকে এখানে রেখেছি। এরিক, any second thoughts on this? I actually want to see Rodrigo play, but তাও I would expect him to প্রথম 45 মিনিটের পরে তাকে দেখতে পারাটা মনে হয় আমাদের সবার জন্যই ভালো।
So that's why I'm like, but for 4-3-3, this is essentially the best team we can put forward, and Lucas Vazquez is the best right winger right now, and it's high time for all of us, বুঝছো, আমাদের সবাইকে জিনিসটা অ্যাকনলেজ করতে হবে, এবং আমাদের সবাইকে জিনিসটা অ্যাকনলেজ করে তাকে তার প্রাপ্য গ্ল্যামারটা দিতে হবে at some point. Like this player at this stage in his life, এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, he's giving out his best, and we still think him, consider him একজন মেকশিফট রাইট ব্যাক বা একজন কোন রাইট উইঙ্গার না থাকলে আমরা তাকে খেলাবো, এরকম একটা পজিশন দিয়ে আমরা খালি তার কথা ভাবি। এটা আসলে that has to change. আমাদের we have to realize the fact that on a given day Lucas Vazquez will get advantage over other more prominent players in the team. And আমার এখানে থিওরিটা যেটা হচ্ছে, it's simple. When a player is doing good, you talk about the good things, you don't bring the bad things at that point. When a player is not doing well, you criticize him for the things that he's not doing well. That's how it should be. This is not like United Nations. We don't have to like bring world peace here. We don't have to be so diplomatic. So I think যখন যাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার, ভালো কাজের জন্য করা উচিত, যখন যাকে ক্রিটিসাইজ করা দরকার, আরো ভালোভাবে একটু ক্রিটিক্যালি চিন্তা করা দরকার কেন জিনিসগুলো খারাপ হচ্ছে, তখন সেটা নিয়ে কথা বলা দরকার। জিসান, একই প্রসঙ্গে তোমার কাছে আসছি, এই স্কোয়াড নিয়ে তোমার মন্তব্য কি? আমার যেটা, তুমি শুরুতে একটা জিনিস যেটা বলেছো যে রড্রিগোর জায়গায় আসলে আসেনসিও স্টার্ট করার ব্যাপারটায়, আমি আসলে পার্সোনালি চাইবো আসেনসিও স্টার্ট করুন, কারণ এইবারের ম্যাচটাকে আমি পার্সোনালি বললাম তো এখনো অপরচুনিটি হিসাবে দেখতে নারাজ। হ্যাঁ, আমি কিন্তু ভিনিসিয়াস এবং রড্রিগো দুজনের ব্যাপারে একটা কথা সবসময় বলি যে দে আর স্টিল নট আ 90 মিনিটস প্লেয়ার। তাদেরকে 90 মিনিট খেলানোর মতো ফিজিক্যাল বিল্ড থেকে শুরু করে কোনো কিছুই তাদের এখনো তৈরি হয় নাই, কিন্তু particularly Rodrigo is a very good 30-minute player. So রড্রিগোকে যদি শেষ 30 মিনিট নামানো হয়, এবং মার্কো অ্যাসেন্সিওর ক্যারিয়ার যেভাবে জিদান ফোর্জ করছিলেন তার প্রথম স্টিন্টে, লিটারালি তাকে একজন প্রপার ইম্প্যাক্ট সাব হিসাবে ইউজ করে তাকে এই পর্যন্ত আনা হয়েছে। ইনজুরিটা না থাকলে হয়তো এই সময় তিনি মানে সেই জায়গাটায় চলে যেতেন যেখানে জিদান তাকে চাচ্ছিলেন। এখন রড্রিগোকে আসলে ওরকম 1 বা 2 মৌসুম ধৈর্য ধরতে হবে। আমি চাই যে উনি ধৈর্যটা ধরুন এবং একজনের সেকেন্ড ফিডেল হিসেবে খেলে বা দুইজনের সেকেন্ড ফিডেল হিসেবে খেলে উনি রেডি হন। ভিনিসিয়াসের চেয়ে আমি তার পসিবিলিটি বেশি দেখি বিকজ অফ হিজ ভার্সেটাইলিটি টু প্লে ইন বোথ উইংস, যেটা মার্কো অ্যাসেন্সিওরও ছিল এবং আমি বিলিভ করি এখনো আছে। ওই জিনিসটা ইউটিলাইজ করতে চাইলেও আমার মনে হয় দরকার। আর মার্কো অ্যাসেন্সিওর ক্ষেত্রে এখন আমার জন্য যেটা মনে হয় যে তার জন্য গোল দরকার, মানে ইটস হাই টাইম হি স্টার্ট স্কোরিং, আদারওয়াইজ তার যে কনফিডেন্সের ডিপটা হচ্ছে ইট উইল কন্টিনিউ। হি ইজ প্লেইং ওয়েল, আমি কিন্তু তাকে খুব খারাপ খেলতে দেখি না, বাট সমস্যা হচ্ছে যে উনি ওই গোলের সামনে গিয়ে একটা হেজিটেন্ট একটা মনোভাব নিয়ে থাকছেন। এই হেজিটেন্ট মনোভাবটা শর্ট করা থেকে শুরু করে ফাইনাল, আমি তার পাসিং এর সমস্যা দেখছি না, ফাইনাল পাস বাড়াতে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল, বাট সমস্যা হচ্ছে যে শুটিং এর ব্যাপারটাতে হি ইজ অ্যান এক্সেলেন্ট ডিস্টেন্স শুটার। মানে ওয়াই উড সামওয়ান লাইক দ্যাট শুট, এটা আসলে মানে একটু বদার করছে আমাকে। তো এই ধরনের একটা ম্যাচে মানে যেখানে একটু হলেও মানে দল ফ্রন্ট ফুটে বেশি থাকবে, সেখানে আমার মনে হয় যে তার গোল পেয়ে যাওয়ার চান্স বেশি, এবং তার জন্য গোল পাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট আমি মনে করি। যে কারণ আমাদের যেভাবেই বলি না কেন, ইন আ ফুল ফিট কন্ডিশন আসেনসিও, বেনজেমার, হ্যাজার্ড কিন্তু আমাদের অ্যাকচুয়াল টপ 3। আমাদের অ্যাকচুয়াল টপ 3 কে মানে সবসময় ফ্লুইড খেলা গোলের উপরে এটা থাকতে হবে, এটা থাকতেই হবে। এই কারণেই আমি মানে চাইবো যে আসেনসিও স্টার্ট করুন এবং 30 থেকে 35 মিনিটসের একটা স্টিন্টে হয়তো আমি রড্রিগোকে দেখতে চাইবো। আর এই প্রথম ভিনিসিয়াস নেই আমাদের এই চিন্তাধারাতে, হুইচ ইজ কাইন্ড অফ নিউ ফর মি, যে সবসময় একটা অপশন হিসেবে যেহেতু ভিনিসিয়াস চলে আসেন, মানে জিদান আই থিঙ্ক তাকে গেম টাইম দিতে বেশি ইগার, সো তাকে বাদ দিয়ে কখনোই ইকুয়েশনটা চিন্তা করা যায় না। দিস ইজ আ ভেরি নিউ কাইন্ড অফ ইকুয়েশন ফর মি। অলরাইট, আমরা এই অবস্থায় আই থিঙ্ক এরিকস ডিলিং উইথ হিজ ফায়ার অ্যালার্ম। এরিক, টেক ইউর টাইম, নো রাশ, ডিল উইথ ইট এন্ড দেন কাম ব্যাক। সো হ্যাঁ, আমরা এই অবস্থায় চলে যাব হচ্ছে আমাদের অপোনেন্টের আলোচনায়, এবং অপোনেন্টের আলোচনায় আজকে আমরা লাইক ওদের ফরমেশন নিয়ে কথা বলবো কম, কিংবা বলবোই না। আমি অন্য একটা ইন্টারেস্টিং জিনিস পয়েন্ট আউট করতে চাই দর্শকদের জন্য, যেটা হয়তো আমরা আগের কোনো এপিসোডে করিনি। সো লেটস গো দেয়ার। দর্শক, আপনাদের সামনে 2টা পার্টিকুলার স্ট্যাট দেখাতে চাই। এরিক, আই হোপ এভরিথিং ইজ ফাইন উইথ ইউর ফায়ার অ্যালার্ম।
Yeah, no, the house is not on fire. Contrary Okay, to that's good to know. আলোচনা শুনে আগুন ধরে গেছে। মানে জ্বালাময় আলোচনা লিটারালি। হ্যাঁ। ওকে, সো দর্শকদের ইন্টারেস্টিং পিস অফ স্ট্যাটস দেখাতে চাই দুইটা। সেটা হচ্ছে এই স্ট্যাটটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে লা লিগায় কোন দল এই হলুদ মার্কারে প্রেস লেখা যেখানে, এই স্ট্যাটটা হচ্ছে অপোনেন্টের প্রেসের এগেনস্টে কোন দল কয়টা সাকসেসফুল পাস দিতে পেরেছে বা পাস দিয়ে বের হতে পেরেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এইবারের থেকে বেশ পিছিয়ে আছি। উই আর নট এক্সট্রিমলি এফিশিয়েন্ট উইথ গেটিং আউট অফ আ প্রেস। খুব রিসেন্টলি আমরা লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলেছি সেখানে আমরা এই কাজটা বেশ ভালো করেছি, বাট এর আগে কিন্তু আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই স্ট্যাটিস্টিক্সটার মানে উল্টা পিঠ যেটা, মুদ্রার উল্টা পিঠ যেটা, সেটা হচ্ছে একটা দল ভালো প্রেস করে কতটুকু। এখানে দেখুন এইবারের প্রেসিং এফিসিয়েন্সি লা লিগায় দ্বিতীয়, সেভিয়ার পরেই হচ্ছে এইবার 32.9% এফিসিয়েন্সি নিয়ে হচ্ছে প্রেস করে। তার মানে হচ্ছে তারা যখন প্রেস করার 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে অপোনেন্টের কাছ থেকে তারা প্রেস করে বল নিয়ে নিতে পারে। এই এফিসিয়েন্সিটা এটাই মিন করে। এখানেও কিন্তু আমরা লা লিগার এফিসিয়েন্ট দলগুলোর মধ্যে একদমই পড়ি না এবং বটম হাফের দল বলা যায় আমাদের। সো এই দুইটা স্ট্যাট দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে এইবার তাদের ঘরের মাটিতে খেলছে এবং তারা প্রচন্ড রকমের প্রেস করে খেলবে। এই প্রেস থেকে প্রথমত আমাদের বের হতে হবে এবং যখন আমরা এবারকে প্রেস করব তখন যেন সেই প্রেস থেকে এবার বের হতে না পারে, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের মানে কার্যকর ভূমিকা রাখতে হবে। আমার গত সোলো কাস্টে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের কাউন্টার প্রেসিং কি কিভাবে সেখান থেকে বের হওয়া যায়। সো এই জিনিসগুলো আজকে আমাদের ডিপ্লয় করতে হবে, আজকে আমাদের এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে জিদানকে। এবং এখানে ফেডে ভালভার্ডের যে গতি, তিনি খুব তাড়াতাড়ি প্রেসের মধ্য থেকে হচ্ছে বল নিয়ে ছুটে একটা জায়গার থেকে স্পেস ক্রিয়েট করে বের হয়ে যেতে পারেন। এই ব্যাপারটা হয়তো আমাদের কাজে লাগবে। যদি মার্টিন ওডেগার্ড খেলেন তার দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ মার্টিন ওডেগার্ড একজন ভালো প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার, বেনজেমা ভালো প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার। এবং হুনোজ আজকে হয়তো আমরা দেখতে পারি ক্রুজকে রেস্ট দেওয়া হতে পারে, কারণ ক্রুজ হ্যাজ অলসো, আমরা কিন্তু মানে এটা মাথায় রাখছি না, ক্রুজ কিন্তু খেলেই যাচ্ছেন। আমরা শুধু মডরিচের ব্যাপারটা দেখছি, বাট হি ইজ জাস্ট অ্যাজ ইনফ্লুয়েন্সিয়াল টু দিস টিম। সো এই পর্যায়ে আমি আবার জিসান এবং এরিকের কাছে যাব হচ্ছে আমাদের বিগ ম্যানের আলোচনা নিয়ে। এরপরে অবশ্যই আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো। বেশ কিছু প্রাসঙ্গিক এবং ভালো প্রশ্ন এসেছে, দর্শক আপনারা আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। অলরাইট এরিক, তোমাকে দিয়ে শুরু করি। রিয়াল মাদ্রিদের বিগ ম্যান কাকে ধরছো আজকের ম্যাচে? আজকের ম্যাচে আমার জন্য রিয়াল মাদ্রিদের বিগ ম্যান হতে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল আওয়ার স্ট্রাইকার বেনজেমা। এই মুহূর্তে হি ইজ দ্য অনলি প্লেয়ার হু ক্যান স্কোর দ্য গোল দ্যাট উই নিড, এবং বর্তমানে মাদ্রিদ বেতার এবং রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় এই বছরের তিনি। এবং তা আমরা যতই তাকে আন্ডারমাইন করি না কেন, যতভাবেই তাকে আন্ডারমাইন করি না কেন, আমরা আসলে তার ইম্প্যাক্ট আমরা মানে যেভাবেই যাই না কেন, উই ক্যান নট ডিক্লাইন এনিথিং যে না সে ফুরিয়ে যাচ্ছেন বা তিনি গোল করতে পারছেন না এবং তিনি কিছু করতে পারছেন না। বাট হাউএভার একজন স্ট্রাইকারের পিছনে অবশ্যই মিডফিল্ডারের ইম্প্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং লুকা মডরিচের অভাবে বেনজেমা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন সেটা নিয়ে আমি খুবই আমি শঙ্কিত না, আমি খুবই আশাবাদী সত্যি কথা বলতে। বিকজ ভালভার্দের যে বার্স্টিং পেসটা আছে সেই পেসটা ইউটিলাইজ করে আমি শিওর এই ম্যাচে বেনজেমা গোল করে বের করে নিয়ে আসতে পারবেন। আর প্রেসিং এর এগেইনস্টে তুমি যে কথাটা বললা, সেটা হচ্ছে এরকম কড়া প্রেসিং এর টিমের এগেইনস্টে আমাদের এই সেভিয়ার এগেইনস্টে আমাদের পারফরমেন্স আমাকে একটু হলেও আশা দিচ্ছে যে we will be able to handle a press such as this for this game. Exactly. এবং আমি অল্প একটু দেখানোর চেষ্টা করব প্রেসিং এর ব্যাপারটা আমাদের বিগ ম্যানের আলোচনা শেষ হওয়ার পর। জিসান, তোমার কাছে যদি যাই, তোমার বিগ ম্যান আজকে কে হতে যাচ্ছেন? আমার বিগ ম্যান আজকে পার্টিকুলার কেউ না, আমার বিগ ম্যান হচ্ছে যারা মেইন একাদশের বাইরে থেকে আজকে মূল একাদশে আসছেন এবং নিজেকে প্রমাণের একটা সুযোগ পাচ্ছে। বিকজ আমাদের মূল একাদশ এই মুহূর্তে আমি মনে করি বেশ ভালো খেলছে, বিকজ আমাদের স্ট্রিং অফ রেজাল্ট সেটাই ইন্ডিকেট করে। কিন্তু আমাদের বেঞ্চ ডেপথ দরকার গোটা সিজন জুড়ে ভালো খেলার জন্য, অথবা জিদানকে আসলে জানা দরকার যে প্রত্যেক পজিশনে তার যোগ্য বিকল্প কে হতে পারেন। সো আজকের ম্যাচ যারাই একাদশের বাইরে থেকে সুযোগ পাবেন তাদের জন্য নিজেকে প্রমাণের এবং মৌসুমের জন্য দলের রিদম গড়ে দেওয়ার একটা সুযোগ। সো এটা মার্সেলো হন,
মার্টিন ওডেগার্ড হন কিংবা লুকা জোভিচ হন, প্রত্যেককেই আজকে নিজেদের রোল প্লে করতে হবে। আমি খুবই হতাশ হব যদি লুকা জোভিচ আজকে সুযোগ পেয়ে তিনি এই মৌসুমের প্রথম 2 ম্যাচ যেভাবে খেলেছেন এরকম একটা পারফরমেন্স দিয়ে বের হয়ে আসেন, বিকজ সেটা যদি হয় ইফেক্টিভলি দিস ইজ দ্য এন্ড অফ হিজ রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার, অ্যাটলিস্ট ফ্রম মি। কারণ লিগে কোপা ডেল রে শুরু হওয়ার আগ পর্যন্ত তাহলে উনি আর ম্যাচ পাচ্ছেন না, কিন্তু যদি না পান তাহলে আই গেস এটা তার জন্য একটা সুযোগ। আর আরেকটা জিনিস হচ্ছে, ইন কেস যদি 4-4-2 তে শুরু হয় সেক্ষেত্রে আমি জোভিচ এবং মারিয়ানো দুজনের কাছ থেকেই গোল আশা করি। মারিয়ানো এই মৌসুমে দরকারের সময় গোল দিয়েছেন, জোভিচের কাছ থেকে এখন এটা পাই নাই। সো আই থিঙ্ক মারিয়ানোর উপরে জিদান একটা পর্যায় পর্যন্ত কাউন্ট করেন। জোভিচ যদি এখন এই জিনিসটা নিজের গেমে নিয়ে আসতে পারেন, উইর গোনা হ্যাভ আ ফ্যান্টাস্টিক ফ্রন্ট লাইন, যেটার উপরে ভর করে আমরা অ্যাকচুয়ালি লিগটা রিটেইন করার আশা করতে পারি। একজন প্রশ্ন করেছেন, when will Lucas Vazquez be your big man? He is not even in this discussion. He is always the big man. He is always the big man. লুকাস ভাস্কেজের ব্যাপারে আমি সবসময় যেটা মনে করি যে এরিক যেটা বলছিল যে আমাদের রিকগনাইজ করা উচিত যে হি ইজ আ ভেরি গুড কন্টেন্ডার ফর আওয়ার রাইট উইং স্পট। জিনিসটা কি যে এটা আসলে মানে দর্শকদেরকে আমি এই ব্যাপারে দোষ দিই না, এটা আমার পক্ষেও চিন্তা করা কঠিন যে লুকাস ভাস্কেজ আসলে এনিথিং এলস দ্যান অ্যান ইউটিলিটি ম্যান। আমি তাকে ছোট করে বলছি না, দ্য রোল অফ অ্যান ইউটিলিটি ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই প্লেয়ার আমাকে রাইট ব্যাকে সার্ভিস দিচ্ছে, রাইট উইং এ সার্ভিস দিচ্ছে, ওনাকে যদি লেফট ব্যাকে খেলতে বলা হয় আমি শিওর উনি লিটারালি নাক কুচকে ওখানে নেমে যাবে যদি কখনো দরকার হয় আর কি। এখন এরকম একজন খেলোয়াড় মানে স্কোয়াডে যতদিন আছেন হি ইজ অ্যান অ্যাসেট, কিন্তু হি উইল নেভার বি দ্য বিগ ম্যান বিকজ তার কাছে এক্সপেকটেশনটা আসলে এত ভার্সেটাইল এবং এত বেশি পরিমাণ তাকে ডেলিভার করতে হয় বিভিন্ন সময়ে। মানে দিস ইজ লাইক সেইং যে আমি সারা জীবন একটা পার্টিকুলার কাজ করে আসছি, কালকে সকালে আমার বস বলল তোমাকে একটা অন্য কাজ করতে হবে, আমি রেডি হয়ে গেলাম। আমার বসের কাছে আমার ভ্যালুয়েশন ইজ নাথিং লাইক দ্য এমপ্লয়ি অফ দ্য মান্থ, ইটস অলওয়েজ যে আমাকে ছাড়া টিমটা চলবে না। সো আই উইল নেভার বি দ্য বিগ ম্যান বাট আই উইল বি অ্যান ইনডিসপেন্সেবল কগ, যেটা টিমের জন্য খুবই জরুরি। অলরাইট, এই অবস্থায় আমি দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে ছোট করে একটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে আমাদের এই প্রেস রেজিস্টেন্সি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে। পজিশনাল প্লেতে রিয়াল মাদ্রিদ কিন্তু বেসিক্যালি যেটা আগেও বলেছি যে আমরা পাসিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে খেলি না, আমরা পাসিং ডায়মন্ড ক্রিয়েট করে খেলি। সো এই পাসিং ডায়মন্ড ক্রিয়েট করার সুবিধা হচ্ছে পাসিং ডায়মন্ডে কিন্তু রিয়াল মাদ্রিদের মোটামুটি মানে দুই পাশে দুইজন, দুই কোনায় দুইজন, 4 জন প্লেয়ারের মধ্যে বল আদান প্রদানের একটা বিষয় থাকে। সো এক্ষেত্রে কিন্তু অপোনেন্টকে আমাদেরকে যদি ম্যান মার্ক করে প্রেস করতে হয় তাহলে তাদের 4 জন খেলোয়াড় কমিট করতে হয়। তো সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের পাসিং আউটলেট গুলো খোলা থাকে আর অনেক বেশি। সো এই ব্যাপারটা হচ্ছে লাইক পজিশনাল প্লে দুই ভাবে খেলা যায়। আপনি পাসিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে খেলতে পারেন, অথবা রিয়াল মাদ্রিদের মতো বা আটালান্টার মতো পাসিং ডায়মন্ড ক্রিয়েট করে খেলতে পারেন। সো ডায়মন্ড ক্রিয়েটের সুবিধা হচ্ছে একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি, কারণ আপনাকে প্রেস করতে হলে 4 জনের আসতে হবে, আর ওদের মধ্যে 4 জন আসলে আপনি কাউকে না কাউকে পাস দেওয়ার জায়গা সেখান থেকে বের করতে পারবেন। সো অলরাইট, আমরা এখন আমার মনে হয় দর্শকদের প্রশ্ন নিতে পারি। জিসান এবং এরিক, আমি শুরুর দিকে যাই। একজন বলেছেন ঝালাময়ী আলোচনা, আমার মনে হয় তিনি জ্বালাময়ী মিন করেছেন। অলরাইট, এক ডিগ্রি উপরে জ্বালা বর্গের জয় করে 6। অলরাইট, আমি প্রশ্ন খোঁজার চেষ্টা করছি। প্রশ্ন খুঁজতে হ্যাঁ, এই হঠাৎ করে এরকম ইয়ের মাঝে, কাজের মাঝে বা কোনো কিছুর মাঝে ফায়ার অ্যালার্ম বাজাটা এটা যথেষ্ট শঙ্কাজনক। এবং ফায়ার অ্যালার্ম জিনিসটার সাথে যাদের পরিচিতি নাই তাদের আরো বেশি ভয় লাগার কথা, বাট when it happens on a regular basis you get used to it. আপনি যেই দুটো প্রশ্ন করেছেন যে ব্লাঙ্কোকে কেন জিদান দলে প্রমোট করছে না, দ্যাট কারণ হচ্ছে জিদান ডাজন্ট থিংক ব্লাঙ্কো ইজ গুড এনাফ ফর দ্য মেইন টিম। এটার মানে জিদান এটা চিন্তা করার 100% না 2000% স্বাধীনতা জিদানের আছে, এবং এটার পিছনে অন্য কোনো ট্যাকটিক্যাল কারণ খুঁজতে যাওয়ার কারণই নেই। জিদান তার ফুটবল মননশীলতা দিয়ে জাজ করেছেন যে না, এই ইয়াং প্লেয়ারটা ইজ নট রেডি ফর মাই মেইন টিম। সে ইউএফএ ইউথ লিগে যতই ভালো খেলে আসুক না কেন, হি ইজ এ ফিউচার প্রসপেক্ট। দ্যাটস এনাফ অফ এ রিজন ফর ব্লাঙ্কো to not come to the first 11 right now or the first team right now. এবং সোসিয়েদাদের ওডেগার্ডকে খুঁজে না পাওয়ার কারণ কি জিদানের ট্যাকটিক্স এর সাথে ফিট না হওয়া। আপনি কি জানেন সোসিয়েদাদের ওডেগার্ড রিয়াল মাদ্রিদে আসার পর এখন পর্যন্ত ইনজুরির কারণে কতগুলো ম্যাচ মিস করেছেন? সো সে এখন পর্যন্ত অতগুলো ম্যাচই খেলেনি।
যে জিদানের ট্যাকটিক্স এর সাথে সে ফিট করতে পারবে না, এন্ড হু টোল্ড ইউ জিদানের ট্যাকটিক্স এর সাথে সে ফিট করতে পারছে না? ওডেগার্ড এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সে একটা ম্যাচেও হচ্ছে এরকম ম্যাচ যায়নি যে সে একদম মানে বাজে খেলেছে, তাকে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। ওডেগার্ডকে খুব স্পেসিফিক একটা রোলে খেলানো হয়, ভিয়ারিয়ালের সাথে বা ইন্টার মিলানের সাথে, ইন্টার মিলানের মাঠে সে খুব স্পেসিফিক একটা রোলে খেলেছে এবং চমৎকার খেলেছে। সো সোসিয়েদাদের ওডেগার্ডকে তো খুঁজে পাওয়ার দরকার নেই, এখন আমাদের কাছে রিয়াল মাদ্রিদের ওডেগার্ড আছে, এন্ড রিয়াল মাদ্রিদের ওডেগার্ড ইজ ডুইং কোয়াইট ওয়েল। পরবর্তী প্রশ্নে যাব। Interesting প্রশ্ন from Rakib Ahmed Sani. He actually always brings out these tactical nuances and interesting questions. So a shout out to you. Ebar defense deep and works in quick transition. That defense draws opposition to play a high line to create loopholes in favor of counter attack. Jisan কি বলবে এটার ব্যাপারে? What can be probably a remedy to that? আমি মনে করি যে এটা আমাদের মানে এই পার্টিকুলার জিনিসটাতে আমাদের ভয় পাওয়ার কারণ আছে, কারণ আমি আর এরিক মাঝখানে একদিন ম্যাচের মাঝখানে কথা বলছিলাম যে মানে আমাদের ডিফেন্স ভালো খেলতে খেলতে হঠাৎ করে মাঝখানে একটা নায়াগ্রা ফলস এর মতো গ্যাপ তৈরি হয়ে যায়, মানে উই নেভার নো হোয়াই। এবং গত ম্যাচে যেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন আমরা দেখেছিলাম যে গত ম্যাচ বা তার আগের ম্যাচ, প্রবাবলি গত ম্যাচে যেখানে হচ্ছে ওই লাস্টের দিকে কোর্তোয়া যে সেভটা করলেন, এই সময়টাতে হঠাৎ করে রামোস অফ পজিশনে চলে গিয়েছিলেন এবং যে কারণে উনি মার্কিং মিস করেন এবং ওই বিশাল নায়াগ্রা ফলসের মতো গ্যাপটা আমাদের বের হয়ে আসে। তো মানে ভারান তো এই মৌসুমে আসলে পুরো মৌসুম জুড়ে এরকম হিট অর মিস টাইপের খেলা দিচ্ছেন। রামোস সেখানে হচ্ছে একদম লাস্ট এন্ডে ভরসার জায়গা। রামোসের কাছ থেকে গত ম্যাচে এরকম দুবার একই জিনিস হয়েছে। সো এই ম্যাচটাতে রামোস এবং ভারান দুজনকে এই ব্যাপারে টাইট থাকতে হবে, কারণ একটা দল ওই জিনিস ম্যাচে 2-1 বার করে এক জিনিস, আর একটা দলের এন্টায়ার প্লেইং টেন্ডেন্সিটা এরকম হওয়াটা কিন্তু লিটারালি আরেক ধরনের থ্রেট। সো সামওয়ান ইজ লুকিং ফর ইওর মিস্টেক, তখন কিন্তু আসলে লেখার ব্যাপারে কিংবা কোনো কাজ করার ব্যাপারে বেশি কেয়ারফুল হতে হয়। তো এখানেও তাই। আর বলো রেমেডির কথা যদি বলো, আমি মনে করি না যে জিদান তার দলকে বলবেন যে ডোন্ট গো হাই আপ, দ্যাটস নট গোনা হ্যাপেন। ডিফেন্ডারদেরকে কশাস থাকতে হবে, এটাই রেমেডি। অলরাইট এরিক, তোমার কাছে একটা জাস্ট একটা জিনিস অ্যাড করে নেই রেমেডির ব্যাপারে, যে রামোস যখন উপরে যায় তখন ক্যাসেমিরো রামোসের পজিশনটা ফিল আপ করার কথা, কিন্তু ক্যাসেমিরো লাস্ট কিছু ম্যাচে পজিশনটা ফিল আপ করতে না পারার কারণে ওয়েজটা ক্রিয়েট হচ্ছে, যে আমরা দেখছি ক্যাসেমিরো সামনে কিন্তু ভারান পিছিয়ে আসছেন। এই জিনিসটা somebody needs to scream at that guy, স্টেডিয়ামে মানুষ নাই, যে ভাই গো ব্যাক, your main defender is in front, you're supposed to go back, cover for him. এটা যদি তাকে না বলে তাহলে আমাদের আর কোনো রেমেডি, লাইক দ্যাটস আওয়ার রেমেডি, উই হ্যাভ আ রেমেডি ইন হ্যান্ড, ইটস জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের রেমেডি আমরা ইউজ করছি না আর কি। এরিক, তোমার কাছে যে কোশ্চেনটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে গত কয়েক ম্যাচে রিয়াল মাদ্রিদের ডমিনেন্সের একটা বড় ভার্চু হচ্ছে আমাদের ট্রানজিশন প্লে। সো এবং এই ট্রানজিশন প্লেটার আমাদের যে ফানেল, সেই ফানেলটা কিন্তু হচ্ছে লুকা মদ্রিচ। সো লুকা মদ্রিচকে যদি আমরা বলছি যে হি ডিজার্ভস এ রেস্ট, হি নিডস এ রেস্ট, যদি আমরা রেস্ট দেই সেক্ষেত্রে তার এই ভূমিকাটা কে পালন করতে পারে? আমি ডিরেক্ট লাইক তোমার প্লেয়ারের ওপিনিয়নটা কে পালন করতে পারে সেটা, এরিক? ওডেগার্ড, ভালভার্ডে, হু? এটা একজনের উপরে দায়িত্ব দেওয়া উচিত না, এটা আমি মনে করি। লুকা মডরিচের রোল যদি আমি এখন একজনকে দিয়ে বলি, যে ওডেগার্ডকে দিয়ে বলি যে তুমি লুকা মডরিচ যা যা করেছে তা সবকিছু পালন করো, এই ম্যাচের পরে যদি ভেন্ডিং মেশিন করা লাগে সেখানে হাফ অফ ইট ইজ গোনা বি উই ব্যাশিং ওডেগার্ড বিকজ হি কুডন্ট ডু ইট প্রপারলি। ইটস নট সেইং এনিথিং ব্যাড অ্যাবাউট দ্য পারসন, বাট ইটস এসেনশিয়ালি লাইক ইউ ক্যান নট জাজ আ ফিশ বাই ইটস অ্যাবিলিটি টু ক্লাইম্ব আ ট্রি, রাইট? সো তোমার এই ডিউটি গুলোকে ভাগ করে দিতে হবে, কিছুটা অংশ রাখতে হবে হচ্ছে ওডেগার্ডের হাতে, কিছুটা অংশ রাখতে হবে হচ্ছে ফেডে ভালভার্ডের হাতে, এবং একটা বড় অংশ মেজর কি রোল প্লে করবেন এখানে বেনজেমা, যদি তিনি আজকে ম্যাচটি খেলেন। একটু ওই বেনজেমাকে নিয়ে আজকে বিগ ম্যান আলোচনায় তখন একই কথাটাই বলছিলাম যে হি নিডস টু ফিল আপ দ্যাট ভয়েড টু আ সার্টেন এক্সটেন্ট। টু স্ট্রাইকার গেমে it's easier for him to actually drop back knowing that somebody else will be in front and trying to fill up the goal scoring responsibility. So হ্যাঁ, তিনজনের উপরে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে we will be able to not replace but at least recreate some of the transitional play that we have seen Real Madrid play. Excellent point, Eric. আমি এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে লং পাসে আমাদের কারেন্টলি একটা দুর্বলতা চলছে। আই এগ্রি উইথ দ্যাট, কারণ আমরা বেশ কিছু জায়গায় দেখি যে আমাদের স্ট্রাইকারদের, এবং বেনজেমাকে নিয়ে যেটা কমপ্লেন যে সে নিচে নেমে আসে, রান নেয় না, উইচ ইজ ফলস। বেনজেমা যথেষ্টই রান নেয়, সে ডিফেন্সিভ লাইনগুলোকে
ক্রস করে যথেষ্টই রান নেয়, এবং বিশেষ করে এই সমস্যাটা হয় হচ্ছে বেশি যখন রামোস এবং ভারানের পায়ে বল থাকে। ভারান এবং রামোস দুইজনই কিন্তু লং বলে মোটামুটি ভালো, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তারা ইদানিং মানে একেবারে স্ট্রাইকারদের মাথায় পিছন থেকে বল প্লে করার জন্য একেবারেই মানে সন্দিহান থাকেন। দেখা যায় যে হ্যাঁ মানে শর্ট মানে বল পাঠাবেন করেও পাস দিবেন করেও শেষ পর্যন্ত দেন না, শর্ট পাস দিয়ে বসেন। আমার মনে হয় এখানে আমাদের একটু কাজ করার জায়গা আছে, কারণ এরকম অনেক জায়গায় দেখা যায় আমরা যেহেতু পজিশন বেসড খেলা খেলি, যে আমাদের অন্য প্লেয়ারদের নিয়ে অপোনেন্টরা এতই অকুপাইড থাকেন যে শেষ পর্যন্ত স্ট্রাইকারদের কাছে ওই রুমটা থাকে যে তারা ডিফেন্স লাইনের ওই পাশে একটা রান নিতে পারবেন, এবং এই রানগুলো এক্সপ্লয়েট করার একমাত্র ওই কিন্তু হচ্ছে লং বলস, এফিশিয়েন্ট লং বলস। এবং রামোস এবং ভারানের দুজনের কাছে ভালো পাস আছে, সো আমি এক্সপেক্ট করবো তাদেরকে এই জিনিসটা আরেকটু এক্সপ্লয়েট করার। সো গুড কোয়েশ্চেন। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে পাসের ব্যাপারটা, আই ডোন্ট নো রামোস কেন সবসময় মানে তার রাইট ব্যাককে সার্চ করছেন লং পাসের জন্য। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন দেখছি যে তার লং পাস গুলো হয়ে যাচ্ছে ডায়াগোনাল টু রাইট ব্যাক, এবং সবগুলোই মোরলেস লুকাস ভাস্কেস কিংবা কারভাল ধরে ফেলেন। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমরা যখন লং পাস দিয়ে এত বড় একটা ট্রানজিশন নিয়ে নিলাম, সামনে এগিয়ে গেলাম, তারপরে আমাদেরকে লিটলি ওয়েট করতে হয় যে তাদেরকে আরেকটা লং বল দিতে হবে, সেটার এন্ডে কেউ একজন মিট করবেন। এই জিনিসটাকে কিন্তু অন্তত 50% সময়ে কাট করে ফেলা যায়, হাফ করে ফেলা যায় যদি আমাদের সেন্টার ব্যাকরা নিজেরাই সরাসরি স্ট্রাইকারদের পায়ে বল দিতে চেষ্টা করেন। এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের যার রান মেক করার কথা এবং যিনি রান মেক করেন বেনজেমা, হি ইজ নট দ্যাট কাইন্ড অফ ফরওয়ার্ড যে স্পিডে যে কাউকে বিট করে সামনে থেকে বল নিয়ে চলে যাবেন। হি প্রেসেস হার্ড টু দ্য গোলকিপার। এই কাজগুলো করার কথা বেসিক্যালি দুই উইঙ্গারের। এখন আমাদের উইঙ্গার সমস্যাটা থেকে যাচ্ছে হচ্ছে যখন এডেন হ্যাজার্ড খেলেন কবে খেলবেন এটা তো আসলে কনসিস্টেন্ট হয়ে উঠছে না। আর ভিনিসিয়াস কিংবা রড্রিগোর কাছে পার্টিকুলারলি আসলে এখন এই ধরনের জিনিস আশা করাটা একটু বোকামি। তবে রড্রিগো দুইবার এই মৌসুমে কিন্তু জিনিসটার বেশ ভালো আউটকাম দিয়েছেন। ভিনিসিয়াস যদি রড্রিগোর ম্যাচুরিটিটাও শো করতেন, আমার মনে হয় আমাদের গোল +3 +5 বাড়তে পারতো। Yes, I completely agree. Continue, You Eric, just need continue. to, yeah, thank you. You just need to like, you just need to start running. বুঝছো, at some stage in your career, you need to realize that তুমি যদি না দৌড়াও, তোমার মুভমেন্ট যদি যে পাসটা দিবে সে যদি না দেখে, তাহলে মানে সে কখনো তোমাকে পাস দিবে না। তাহলে there is no pass, ওইখানে পাসটাই না। হ্যাঁ, তোমাকে দৌড়াতে হবে, একবার দৌড়াতে হবে, দুইবার দৌড়াতে হবে, তিনবার দৌড়াতে হবে। পাস না দেয় হাত পা নেড়ে চিল্লাচিল্লি করে স্প্যানিশে হোক, ইংলিশে হোক, ফ্রেঞ্চে হোক বলতে হবে যে ভাই আমি দৌড়াচ্ছি, আই এম মেকিং দিস রানস, আমাকে পাস দেয়। যদি না পাস দেয় দেন, বিকজ ওয়ান্স ইউ আর টেকিং দ্যাট রান, সাথে সাথে অফসাইড ট্র্যাপ কিন্তু ভেঙে ফেলা পসিবল, বিকজ প্রতিবার কেউ ট্র্যাক ব্যাক করবে, কেউ না কেউ ট্র্যাক ব্যাক করবে। হ্যাঁ, there is no language to it, বুঝছো? This is the language of football. মানে একজন উইঙ্গার রান ব্যাক করতেন, ওয়ার্ল্ডের বেস্ট দুইজন সেন্টার ব্যাক যাদের মানে লং পাসিং অ্যাবিলিটি আছে, তারা এটা দেখবেন না, it will never happen. But you have to make that run. You have to ask the question to have some answer. Yes, you have to ask that question. আর প্রতিবার টনি ক্রুজ যদি বলে যে দৌড়াও দৌড়াও দৌড়াও, like that's not how you play the game. তার নিকনেম প্রফেসর doesn't mean he is actually teaching you how to play. অলরাইট, আজকের দিনের একেবারে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে একজন বলেছেন, হাউ অ্যাবাউট গিভিং ভারানে সাম রেস্ট এন্ড ব্রিং ব্যাক নাচো টুনাইট। আগের অনেক পডকাস্টে এই কথাটা বলেছি, উদাহরণটা টেনেছি এভাবে যে চেলসি যখন 2015 সালে বা 2016 সালের লিগ টাইটেল যখন জিতে, আমার মনে হয় 35 বছর বয়স্ক জন টেরি 38টা ম্যাচের 90 মিনিটই খেলেছেন। গ্যারি কেহিল খেলেছিলেন সেই সিজনে 34টা ম্যাচ। আপনাকে একটা কমান্ডিং, আপনি লিগ টাইটেল জিতেছে কমান্ডিং পজিশনে থেকে যে দলগুলোকে দেখেন তাদের সবার একটা ফিক্স সেন্টার ব্যাক পেয়ারিং থাকে। একেবারে দরকার না হলে, ইনজুরিতে না পড়লে সেন্টার ব্যাক পেয়ারিং এবং গোলকিপার এগুলোকে চেঞ্জ করার মানে কোনো কারণই নেই। আপনার লিগে স্টেবিলিটি আনে, এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো দল হু প্লে ফ্রম দ্য ব্যাক, তাদের স্টেবিলিটি আনেন হচ্ছেন সেন্টার ব্যাকরা এবং ডিফেন্স লাইন। সো সেখানে ইনজুরি অথবা সাসপেনশন ছাড়া রামোস এবং ভারানের রেস্টের কোনো দরকারই নেই। মিলিটাওস ডেভেলপমেন্ট ক্যান ওয়েট, নাচো এভরিথিং এলস ক্যান ওয়েট। আমরা এখানে মিলিটার ডেভেলপমেন্ট ইজ নট ইভেন এ কনসার্ন, মানে সো মিলিটার সময় যখন আসবে তখন আসবে, বাট দ্যাটস হাউ ইউ প্লে লিগ টাইটেল, দ্যাটস হাউ ইউ প্লে টু ফাইট ফর লিগ টাইটেলস। আপনাকে সেন্টার ব্যাক পেয়ারিং নিয়ে এক্সপেরিমেন্ট করলে চলবে না। হ্যাভিং সেড দ্যাট, আমরা হয়তো আজকে মিলিটা অথবা নাচোকে দেখতে পারি, বিকজ ইটস জিদান, ইউ নেভার নো। হ্যাঁ, আমি তোমাকে তোমার কথার সাথে জাস্ট একটা কথা অ্যাড করে ফেলি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে এটা নিয়ে একটা পড়াশোনা করছিলাম যে হাউ ডু ইউ উইন। আমার চা খাওয়া শেষ, সো আই কুডন্ট জয়েন ইউ গাইস। হাউ ডু ইউ উইন বিগ টুর্নামেন্টস, এন্ড আমাদের the way we
look at league games versus the way we look at a cup run are very different. তোমাকে যদি আমি 10টা গেম আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস এইবার খেলাই, ঠিক আছে, 10টা গেমের মধ্যে 10টা গেম রিয়াল মাদ্রিদ জিতবেন না, 10টা গেমের মধ্যে রিয়াল মাদ্রিদ ড্র করবে, রিয়াল মাদ্রিদ হারবে, রিয়াল মাদ্রিদ জিতবে, এইবার ভালো খেলবে, এইবার খারাপ খেলবে। বিকজ একটা গেমে হয় কি, একটা গেমে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এনি ওয়ান পারসন ক্যান হ্যাভ আ গ্রেট ডে। আজকে দুইটা পেপটোবিসমল খেয়ে ভিনিসিয়াসের যদি গ্যাস্ট্রিক ভালো হয়ে যায় এবং সে যদি নেমে হ্যাটট্রিক করে বসে, উইল হি বি দ্য ব্যালন ডি'র কন্টেন্ডার? নো, দ্য পয়েন্ট ইজ দ্যাট হি হ্যাড আ গুড ডে। ইটস নট, দ্যাট ডাজন্ট মিন দ্যাট হি গোনা হ্যাভ আ গুড সিজন। লিগে জেতার জন্য we need to have 4-5 players to have their good days on a constant basis, and ওই 4-5 প্লেয়ার্স গুলো হচ্ছে আমাদের গোলকিপার, আমাদের ডিফেন্ডার, আমাদের মিডফিল্ডের ইঞ্জিন, এন্ড আমাদের একটা স্ট্রাইকার যার কাছে বল গেলে আমি এক্সপেক্ট করবো সে 3টা শট নিলে একটা গোল হবে, 4টা শট বা 6টা অ্যাটেম্প্ট করলে 2টা শটস অন টার্গেট হবে। দ্যাটস হাউ দি স্ট্যাটিস্টিক্স বিল্ড আপ। কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ না, কোপা দেল রে, সুপার কোপা দি এসপানা, হোয়াট এভার দ্যাট থিং ইজ, এই সব জায়গায় উই ক্যান প্লে দিস থিংস আউট। আচ্ছা আজকে মিলিতাওকে নামাই দেখি, আচ্ছা আজকে আমি রদ্রিগোকে আমি নাম্বার 9 পজিশনে খেলাবো, বিকজ আই ডোন্ট হ্যাভ নাথিং টু লুজ। ইফ আই লুজ আউট, আই লুজ আউট, বাট ইফ আই ডোন্ট লুজ আউট, ফর দোজ টাইম উই নিড টু হ্যাভ trust on our current team, on our current setting to deliver these results, because এইবারের সাথে হারলে আমরা লিগ থেকে বাদ হয়ে যাবো না, বাট আমরা যে 3 পয়েন্ট পিছিয়ে যাবো আজকে, সেই 3 পয়েন্ট গেইন করার জন্য আমাদের সামনে দেখা গেল 10টা ম্যাচ জিতলেও ইট মে নট বি এনাফ। লিভারপুল 97 পয়েন্ট জেতার পরেও they couldn't win a league because the other team won like just 1 point higher than the other team. You have exactly to have... আমরা পেলেগ্রিনির প্রথম সিজনে 96 পয়েন্ট নিয়ে লিগে সেকেন্ড হয়েছি। এক্স্যাক্টলি, লাইক 96 পয়েন্ট, এখন 80 পয়েন্ট নিয়েও ইফ ইউ লাইক অন আ ব্যাড ইয়ার 80 পয়েন্ট নিয়েও লিগ জেতা পসিবল, কিন্তু যখন 96 পয়েন্ট নিয়েও দিচ্ছি না, তার মানে কি উই ডিড এভরিথিং রাইট, বাট দ্য অপোনেন্ট ডিড সামথিং ইভেন বেটার, something even better than us. They played well for a significant extended period of time, so that's why we cannot have these experiments on a year such as this. একজন দর্শক প্রশ্ন নেই একটা, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন করা হয়েছে যে মার্কেট রিপোর্টে দেখা গেছে যে আমি দেখছিলাম ইউরো অ্যাভেলেবল আছে। আমি একটা করে পয়েন্ট করি, 600 মিলিয়ন ইউরো অ্যাভেলেবল আছে, এটা পুরোপুরি গুজব। 600 মিলিয়ন ইউরো আমাদের অ্যাভেলেবল নেই। আই ক্যান ভাউচ ফর দ্যাট। 600 মিলিয়ন ইউরো আমাদের না এরিক জিসান উনি কোন পার্সপেক্টিভ থেকে বলছেন? কালকে জেনারেল অ্যাসেম্বলিতে ফ্লোরেন্তিনো পেরেজ 600 মিলিয়নের বাজেট পেশ করেছেন, কিন্তু এই বাজেটটা তো ট্রান্সফারের বাজেট না, এটা ক্লাবের আরো অনেক কিছুর বাজেট। আর আরেকটা জিনিস হচ্ছে যে 2022 সালের আগে ডেফিনেটলি আমরা কোনো বড় সাইনিং পাবো না, কারণ আমাদের রেভিনিউ মডেলটাকে পুরোপুরি রিস্ট্রাকচারিং করা হচ্ছে। স্টেডিয়াম রিস্ট্রাকচারিং কিন্তু এটার একটা পার্ট। স্টেডিয়াম রিস্ট্রাকচারিং এর নিয়ে যেটা আমরা আলোচনা করেছিলাম, ওদের আমরা বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ কমপ্লেক্সটা, এই স্টেডিয়ামটা হয়ে গেলে 24/7 খোলা থাকবে। সো আপনি রাত 3টার সময় গিয়ে যদি রিয়াল মাদ্রিদ কমপ্লেক্স ভিজিট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। এই জিনিসটা লিটারালি করা হচ্ছে নেক্সট 15 বছরের রেভিনিউ মডেলটাকে সিকিউর করার জন্য। আমরা এখন এই ট্রানজিশনটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই ট্রানজিশনের ঠিক মাঝপথে উই আর লাইক 50% দেয়ার। 2022 ওয়ার্ল্ড কাপের কাছাকাছি সময় আমরা হয়তো এটার জন্য রেডি হয়ে যাব। একটা 200 মিলিয়নের সাইনিং আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না এই মুহূর্তে। রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে আই নো দিস ইজ নিউ, বাট এটা সম্ভব না আমাদের পক্ষে এই মুহূর্তে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হুসেম আওয়ারকে নিয়ে যদি কিছু বলতে বলা হয়, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, অ্যাজ হার্শ অ্যাজ ইট মে সাউন্ড, হি ইজ ভেরি এভারেজ। এন্ড আর্সেনাল তার পিছনে যে চেষ্টা করছিল, আমার মনে হয় আর্সেনালেরই তার পিছনে চেষ্টা করা উচিত, আমাদের উচিত না। এবং it's not nice যে আমার বারবার এই ধরনের বিষয়গুলো নিয়ে দর্শকের সাথে কথা বলতে হয়, but someone has to do the dirty work and I'm happy to do that. Someone has told that Eric bhai stop, Mehdi bhai is too modest to ask. Brother, you don't know how good of friends me and Eric are, and you don't know the setting of Madrid better internally. So when there is a time to stop, if I need to, I will. I don't think anyone else needs to interfere here and like tell us when to stop and when not to stop. So we are well aware of what we are talking about, what we are doing here, and I cannot say anything about your concern. If you are concerned about someone stopping or not stopping, I will request you to let
me handle that or let us handle that. And yeah, you have no idea how modest or immodest I can get with Eric, because you don't know any of us personally, and you don't know how long we go back. So I think these kind of things can stay away from Madrid Betar's platform. That's what we have been trying for so long, and our fans have been so gracious, our fans have been so loving and supporting and supportive of us. যেটা অ্যাড করব যে আমাদের জন্য যারাই শুভকামনা জানান, আমি আসলে শুভকামনাটা জানাতে বলি এই গ্রাউন্ডে যে when if we sustain for a very long period of time এর পরে এই জিনিসটা এখন যেরকম আছে এটা যেন এরকমই থাকে, আদারওয়াইজ আমাদের আসলে লিটারালি চাওয়া পাওয়ার কোনো কিছু নাই এখান থেকে। All right, so Antik's note দিয়ে শেষ করলাম, Eric bhai is sweet as a mishti, and by the way Antik, you'll have some stick for it in the group chat. Okay, but হ্যাঁ, একটা কথা আমাদের রাইটার পাশা ভাই যেটা বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি, যে we can play Milita or Nacho either when we are winning the league, having 4 games in hand, quite impossible, and winning a game 4-0 in the 70th minute. So yes, so আমরা ওই লিগ টাইটেলে ফাইট দিতে হলে নাচো মিলিতাওকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না, we have to have our best center back pairing. পাশা ভাই, আমি আপনার পার্টি স্পয়েল করে দিই। জিনিসটা হচ্ছে আমি যদি 4-0 এগিয়ে থাকি এবং আমার হাতে তারপরও অনেকগুলো সাপ থাকে, I won't be changing to get. All right. ওকে, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। দর্শক, আরো একটা অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত ভালো আলোচনা আপনাদের সাথে আরো একবার করার সুযোগ হলো এটার জন্য, এবং যারা আমাদের সাথে জয়েন করেছেন আজকেও একটা সময়, বেশ কিছু সময় ধরে 100-র বেশি দর্শক আমাদের আলোচনা শুনেছেন, আমাদের সাথে কানেক্ট করেছেন, ইন্টারেক্ট করেছেন, কথা বলেছেন, নিজেদের মতামত জানিয়েছেন, আমাদের মতামত শুনেছেন। সবকিছুর জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। গত কয়েকদিন ধরে আপনাদের আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমরা আরো নতুন করে পাচ্ছি, এবং এটা আমাদের আরো ইন্সপায়ার করছে আরো নতুন কাজ করার জন্য, নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এগুলো সবগুলোই ধারাবাহিকভাবে মাদ্রিদ বেতারের পক্ষ থেকে অব্যাহত থাকবে। আপনারা মাদ্রিদ বেতারের ইনস্টাগ্রাম পেজ, মাদ্রিদ বেতারের টুইটার পেজ এবং আমাদের ওয়েবসাইট, অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। আমাদের নিয়মিত নিউজ আপডেটস এবং যে চমৎকার লেখাগুলো এসেছে সেগুলো পড়তে ভুলবেন না। এরিক এবং জিসান, তোমাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দর্শকরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ম্যাচটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাই।